গুম করে শতাধিক মানুষ খুনের অভিযোগে মামলা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা, ফলকার তুর্কের সঙ্গে ফোনালাপ। মনোনয়নপত্র ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিন আজ। 4 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 204 জন। এবং থাইল্যান্ডের নাখুন রাসাসীমা প্রদেশে ট্রেনের উপর ক্রেন পড়ে নিহত অন্তত 22, আরও হতাহতের শঙ্কা। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। থাইল্যান্ডের নাখুন রাসাসীমা প্রদেশে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে নাখুন রাসাসীমা যাওয়ার পথে নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়। পুলিশ জানায় উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়ে। দুর্ঘটনার পর ট্রেনের একটি অংশে আগুন ধরে গেলেও দ্রুততা নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় অন্তত 79 জন আহত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও কিছু যাত্রী আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিক্ষোভকারীদের নিজেদের প্রতিষ্ঠান দখল নেয়ার পরামর্শ দেন ট্রাম্প। হত্যা ও নিপীড়নকারীদের নাম মনে রাখার আহ্বান জানিয়ে ইরান সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ না করা পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বিক্ষোভের জেরে ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্তের জন্য বুধবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তেহরানের। চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। জীবননগর পৌর ঈদগাহ ময়দানে জানাজা শেষ হয়েছে। এখনও দাফনের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাবলুর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি তার। মঙ্গলবার দিনভর ডাবলুর মৃত্যুতে চুয়াডাঙ্গা জীবননগর উত্তাল ছিল। এখনও এলাকায় চলছে শোকের মাতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 237, মৌলভীবাজার 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মৌলভীবাজার 3 আসনের জনাব এম এ মান্নান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, এখন পর্যন্ত কি ধরনের পরিকল্পনা রয়েছে এই আসন নিয়ে আপনার, এই বিষয়টা প্রথমে জানতে চাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসিকে এবং আমার ধন্যবাদ শ্রোতা মণ্ডলীদেরকে। আমরা জাতীয়ভাবে, আমাদের জাতীয় সমস্যা হচ্ছে ঘুষ দুর্নীতি। জাতীয়ভাবে আমাদের সংগঠন ঘুষ দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা ঘুষ দুর্নীতি বন্ধ করব, এটা জাতির কাছে আমাদের একটা কমিটমেন্ট। আর স্থানীয়ভাবে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমার মৌলভীবাজারবাসী, যেহেতু এই 3 আসনটা মৌলভীবাজার হেডকোয়ার্টারে, এখানে যা হবে সেটার দ্বারা উপকৃত সারা জেলাই হবে। এই জন্য আমি মৌলভীবাজারে যে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য একটা মেডিকেল কলেজ
এরপরে আছে যেমন আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ সুনামগঞ্জে আছে কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ধরনের মানে প্রতিষ্ঠানগুলা করার আমার পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এটা খুবই নাজুক অবস্থা। যে হসপিটাল আছে 250 শয্যার জেলা হেডকোয়ার্টারে, সেটা প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার নেই, মেডিকেল অফিসার নেই, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নেই। এগুলা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান মানে এই হসপিটালটাকে 500 শয্যায় রূপান্তরিত, পাশাপাশি আপনার প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, যন্ত্রপাতি দিয়ে একটা আধুনিক হসপিটালে রূপান্তরিত করা আমার প্ল্যানে আছে। পাশাপাশি এই যে বন্যা, মনোনদী কেন্দ্রিক যে একটা বন্যা সমস্যা, এটা বিশেষ করে রাজনগর এবং সাথে মৌলভীবাজারও প্রতি বছরই বন্যা আক্রান্ত হয়, অনেক মানুষ তার বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। এটাকে একটা বিশদ পরিকল্পনা বন্যা আক্রান্ত এলাকা নিয়ে আরেকটা ভিন্ন বিষয় আমার এই বিষয়ে আরো একটা, যেমন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আমার একটা বিশেষ পরিকল্পনা আছে। বিস্তারিত বলার তো এখানে সুযোগ নেই, পরিকল্পনা আছে। অনেক ধন্যবাদ। ভিন্ন একটি বিষয় জানতে চাই যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কি দেখছেন এবং নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন বা কেমন পরিবেশ চাইছেন, একটু ছোট্ট করে বলবেন। এখন পর্যন্ত যে অবস্থা আছে এটা মোটামুটি ভালোই বলা যায়, কিন্তু কিছু আকার ইঙ্গিত যেটা মিলতেছে যে হয়তো আগামীতে আমাদের প্রতিপক্ষ যারা তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে যে তাদের অবস্থা, মাঠের অবস্থা ভালো নয়। তারা কিছু আমাদের ভোটারদেরকে হুমকি দুমকি দেওয়া শুরু করেছে। এটা আগামীতে হয়তো একটু বৃদ্ধি পেতে পারে বলে আমার মনে হচ্ছে। তো আমরা তো এটা আশা করি না। আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি যে লেভেল প্লেইং ফিল্ডটা যাতে নিশ্চিত করা হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমরা রয়েছি মৌলভীবাজার 3 আসনে। পরবর্তীতে আমরা যুক্ত হব ভিন্ন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে। গুম করে শতাধিক মানুষ খুনের অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেবে। গত বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠন চেয়ে এবং আসামি পক্ষের অব্যাহতির আবেদনের শুনানি শেষে আদেশের এদিন ধার্য করে আদালত। শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। গত 17 ডিসেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাইদ এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা দুটিও শুনানির জন্য ট্রাইব্যুনালের কার্যতালিকায় রয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ঘিরে স্থানীয় বিভিন্ন সূত্রের পাশাপাশি বিদেশি গণমাধ্যমগুলো থেকেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। বিষয়টি নজরে এসেছে জানিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন ফলকার তুর্ক। ফোনালাপে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, সাথে গণভোট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে 5ম দিনের আপিল শুনানি চলছে। সকাল 10টায় 5ম দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে মঙ্গলবার 4র্থ দিনে 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আপিল শুনানির 4 দিনের প্রার্থিতা ফিরে পেয়েছেন 204 জন। মঙ্গলবার 53টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। প্রার্থীদের কারো অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এ আপিল চলবে। শুনানি 18 জানুয়ারি পর্যন্ত।
পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছে জেলার শীতার্থ মানুষজন। শৈত্যপ্রবাহে কাবু জেলাবাসী। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে তীব্র শীতে আলু, মরিচ সহ বিভিন্ন ফসলের রোগ বালাই বেড়েই গেছে। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। ঠান্ডা হান খুবই বা কুয়াশাও খুব বাতাস বজে এতে ঠান্ডা হান কুয়াশা হান বেশি হয়ে গেছে। আমার তো বা কর্ম করে খাওয়া লাগে, ঠান্ডার কারণে তো বা লোদ না ভাইয়া যায় না। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে বাতাস বেশি, ঠান্ডা বেশি, তো আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই